উপন্যাস আমি পদ্মসা, পর্ব ২৮। ঝড়ের সেই সন্ধেতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। বাক্য দুটি পদ্মসা নিঃশ্বাস থামিয়ে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। বলল, আমির সারা বছরই ঢাকা থাকে, শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে। সে সময়ে বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে। বলে, যদি ওকে আমি হারাতে পারি, আমি যা চাইবো তাই দিবে। একটু প্রশংসা করি। আমি শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য আমি সেদিন হেরে যায়। আমাদের আটপাড়া গ্রামে মেয়েদের আমরা কখনো স্বীকার করি না, এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতব্বর। আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুল যাওয়ার সময় দেখি। বিশ্বাস করো, আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমোতে পারিনি। আব্বাকে বলেছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না, করা নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বলেন তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা, গ্রামে অনেকের কাছে শুনেছেন। তোমার মা নাকি মেয়ে বিয়ে দেবেন না। দূর দূরান্তর থেকে বনেদি ঘরে ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকে লাগবেই। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না। শেষ কথাটি শুনে রাগে পদ্মচার কপালে চামড়া কুচকে যায়, তবে টু শব্দ করল না। রিদওয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে। তবুও আমি সেসবের কিছু না আছে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার, ভাবো পদ্মচা, একটু ভাবো। রিদওয়ান পদ্মচার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল, কিন্তু হলো কি? নিজে পছন্দ করে ফেললো। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এর পরের দিনই আমির তোমাদের বাড়িতে যায়। কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দেবে। ধর রক্তের বিচ্ছি ঘরে আমি অপেক্ষায় ছিলাম, মাঝরাত অব্দি অপেক্ষা করেছি। তারপর অন্দরমহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দেবে। যদিও সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না। তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়, আমাকে তখনই আদেশ দেওয়া হয় ছাইদকে খুন করতে হবে। ছাইদ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না ছাইদ আর বেঁচে থাকুক, আমিরের আদেশ পালন করতেই হয়। কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলো, পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোর বউ হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই ছয়দকে সরিয়ে দিই, সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু অবাক কাণ্ড কি জানো, তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলাই এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কি রকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না। রিদওয়ান থামল। সে অবাক চোখে পদ্মচার দিকে তাকিয়ে আছে। পদ্মচার কোনো ভাবান্তর হলো না, সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, তারপরের দিন সালিশে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলেও মুখ মনে নেই, তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করান। ওনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না। সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনল তোমার আম্মা দুটো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির ধূর্তবাজ, চালাক, ও মানুষ চিনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ, তাই আমাকে নিষেধ করলো বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করলো। আমি তো। পদ্মচা মাঝপথে প্রশ্ন করলো, আপনি এই গ্রামের ছেলে, আর আমাও এই গ্রামের মেয়ে বউ, তারপরেও আপনাকে চিনতেন না? ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই, নয়তো নাম জানতেন মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকেই চেনে না। নাম জানলে মুখ চেনে না, মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না। সবসময় এখানে থাকি, অন্দরমহলে থাকি, রাতে বের হই, ট্রলারে থাকি।
এটা খুব সহজ ব্যাপার। তোমার আম্মা চিনতে না বললে বেমানাম লাগবে। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন, নিজের সংসার আর 3 মেয়েকে নিয়েই থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বলে রিদওয়ান থামল। পদ্মজা কিছু বলল না। রিদওয়ান ভ্রুকুঞ্চন করে বলল, কোথায় যেন ছিলাম? পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করলো। মনে পড়তেই আবার বলা শুরু করলো, আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়ওনি ও বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়। সে মেয়েটিকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওড়ে। অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তারাও ছিল। আবার মেয়েটি অনেক দূরের, তাই হাবুল মেয়েটিকে নদীর শেষ মাথায় হাওড়ে শুরুতে ফেলে দেয়। তখনই খেয়ালে পড়ে আর একটি নৌকা, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রিদওয়ান ট্রলারের ভেতর ছিল। সে হাবুলকে তাড়া দেয় দ্রুত ট্রলার ঘোরোতে। তারপরের কাহিনী পদ্মজা জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতভম্ব হয়ে প্রশ্ন করল, আর আর হানিফ মামার ব্যাপারটা? রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, এসব ছোটখাটো ব্যাপার। ওই ছেলে আমাদের সাথেরই লোক ছিল। তারপর অধিপতি দেখানো শুরু করে, টাকা চায় অনেক। আমিরের ওপর কথা বলা শুরু করে, হুমকি দেয়। তার চাহিদা বেড়ে যায়। অনেকদিন সহ্য করার পর একদম ওপরে পাঠিয়ে দিই। রিদওয়ান হাসলো, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর আব্বা আর আব্দুল এদের নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই। দুজনই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসেব, প্রান্তর বাবা আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতেই যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তারপরের দিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেনি। প্রান্তর বাবা খুন হয়। প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমি শিকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশেষে বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এই কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রিদওয়ান বলল, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম। ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি? সে তো তোমার রূপে একেবারে কুপাত। তারপরের ঘটনাও বোধহয় জানো। আমির আষ্টে পিষ্টে তোমাকে আগলে রাখা শুরু করে। একসময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয়। পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পৌঁছতে পারোনি পাতল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমি শুনেছিল। ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির। সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দেবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল? রিদওয়ান পদ্মজার মেজাজ আজ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজা চকিতে তাকালো। তার চোখের জল টলটল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরের। যেখানে গিয়ে জানতে পারলো তোমার আম্মারে কি এক রোগ ধরেছে, মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল। আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। তাই আমি তার পরিকল্পনা বাদ দিল। কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই। কয়দিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরতো তাহলে কিন্তু আমিরই খুন করতো। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার, শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ, ঘৃণা
নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকতো, তবে সে রিদওয়ানের এই গাছালা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হৈ হৈ করে উঠল। আরে আরো বাকি আছে তো, থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আমা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধ হয়। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম রুম্পা ভাবির ঘরটা নজর রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়ার কথা। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কত সাহস! মেয়ে শ্বশুর বাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি খোঁড়া শুরু করেছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আমার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরো দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। দুইবারই হাবলু ওনার পিছু নিয়েছেন। আমি আমিরকে চিঠি লিখি, তখন আমির জানালো আর একবার তোমার আম্মা যদি এখানে আসে, সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দেয়। কিন্তু তিনি আর আসেননি। কিছু না ভেবে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই। নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু একটা হবে, জানি না অত। তোমার মায়ের ভাগ্য ভালো, দুইবার মেয়েছা মেয়ের হাতে খুন হতে হতে গিয়েও হয়নি। দুইবার হাবলুর মতো জাত খুনের হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটা লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে। তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছো? রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক, বাঘহারা। তার ভেতর বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই। রিদওয়ান আবার বলতে শুরু করলো, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর তোমার বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভাবছো সব কাজকর্ম ফেলে শুধু তোমার মনে রাখতে এসেছে। এটা মিথ্যে। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটুও দাগ থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে। এমন কখনো হয়নি। এইবার সব ওলট পালট হয়ে গেছে। আমিরের ওপর চাপ বাঁচতে থাকে। ও টাকাগুলো খরচ করে ফেলেছে। কি করেছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশের করতে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশালী। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরেই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার ওপর খরার ঘা হিসেবে উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসলো। তার হাসি যেন থামছে না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো দেবই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করে দিতেই পারতেন। সেটা কেন করেননি? পদ্মজার ভেতরে অপ্রতিরোধ তুফান চললেও কণ্ঠ শান্ত। রিদওয়ান স্বাভাবিক স্বরেই জানালো কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না। মেয়েগুলো 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন বিভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে। শরীরে বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরেও 1 মাস ওষুধপত্র দিয়ে মেয়েগুলোর ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলোকে পেটাচ্ছে। আজ 2টো মেয়ে মরে গেছে। আগে লাশি ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখ না পড়ে আর পুলিশে শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল,
আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদজা নিশ্চুপ। কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়বো না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরে আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে, সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না, তোমার ওপর নজর রাখার জন্য রাতে ঘুমোয়নি। রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়ে। রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের। ও বাবলুকে পাঠায়। হাবলুর ভাই বাবলু, দুজনই বংশগত জাতখুনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে। তবু বাবলুর সাথে ওরা পারতো না। সেখানে তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেলো। কি আশ্চর্য, একদম মায়ের রূপ পেয়েছ। পুরোটা দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলে ছিল। এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্তর্মহলে চলে যাও, তখন লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও, তখন আমির তোমাদের ঘরে চলে যায়। এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায়। এমন অবস্থায় তোমার খুনাখুনির কাজকর্ম আমিরকে পাগল করে তোলে, অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে এখানে সেখানে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে। কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকে কাজে এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরও ভয় পাওনি। তারপর বলো তোমাকে রক্ত দেখাতে। যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়াই হলেও ছেড়ে দেবে এই গ্রাম। কিন্তু তুমি তো মুখের ওপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি। এই সত্যি তুমি আমিরকে ভালোবাসো? ভালোবাসো কি? পদজা তাতে দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান 2 হাত নাড়িয়ে বলো, আচ্ছা এসব ভালোবাসা টালাবাসার কথা বাদ দাও। আমির তোমাকে ভালোবাসে না, সব ওর নাটক। ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখনো যে রূপের শরীর তোমার, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানেও তো ভালোভাবে ভোগ করার সনদ পেয়েছে। সবশেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না আর। সব মেনে নাও, নয়তো তোমাকে মরতে হবে। আমির না মারলেও বড় চাচা আব্বার আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান ওর, তেমন সুন্দরের প্রতি টান আছে। ধরে রাখতে চাইতেও পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছো, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হালাদার বংশে ভালো ছেলে নেই, সবই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে। তবে জাফর ভাই, আলমগীর এরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছুই জানে না। জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতর মন। মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়, তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আবার প্রথম ছেলে ছিল বলে মারিনি, রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য। তারপর বিয়ে করে বাইরেই চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করেছে, সুযোগ পেয়ে পালিয়েও গেছে। আমি তো ছোট থেকেই তেজি। বড় চেচার কাছে আমির হচ্ছে সোনার টুকরো। এসব গল্প করতে ভালো লাগছে না, ঘাড়টা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছ, ডাইনি নাকি তুমি? রিদওয়ান আলতো করে ঘাড়ে হাত বুলোতে বুলোতে বলল, আচ্ছা আসল কথা বলি। আমিরকে ছেলে পালিয়ে যাও। এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেবো না। জীবনে কিছু পাইনি, মা জন্ম দিয়ে মারা গেল। বাপের অবৈধ সন্তান আমি। ছোট থেকে আমি অত্যাচারিত। আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম, পানিতে চুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে। মানুষের আকুতি মিনতি ওর কাছে পরম শান্তির। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও। পুলিশের কাছে যেও না, অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে। যখন সারাতে বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে, খুন করে ফেলবে তোমাকে। পদ্মজা শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা কিছু বলতে পারল না। তার চোখ থেকে জল পড়ছে। পেছনে 6 বছর মিথ্যে জাল দিয়ে বেচানো কিছু সত্য নয়, সব মিথ্যে, সব।
আমির মাত্রই এসেছে, এখন শেষ রাত। সে পানি খেয়ে রাফেদকে বলল, নতুন মেয়েদের ডেকে খেতে দাও, চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না। রাফেদ বলল, আপনি ভাববেন না, সব সামলে নেব। আমির বিটু ঘরে রয়েছে। মজিদ বলল, আমরা যাই তাহলে, সকালে কাজ আছে আমার। আমির কিছু বলল না, কপাল কুঁচকে রেখেছে, সিগারেট ধরালো। খলিল বলল, ওই শরীরে এখন কি করবি? আমির বলল, এটা আমার ব্যাপার। আরভিদ, উঁচু স্বরে ডাকলো। আরভিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পেছনে যাও, লতিফা থাকবে, যা দেবে নিয়ে আসবে। আরভিদ চলে গেল। আমির চেয়ারে বসে মজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না আসছিল, কোথায় গেল? ঋতুর কাছে গেছে বললেন খলিল। তারপর মজিদরা বললেন, আয়ো ভাই, বাড়ির যাই। পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিস আর গোডাউনে আমি অনেকবার গিয়েছি, সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে, ও কাঁচা কাজ করে না। আর আমার মেয়ে, আমার নিষ্পাপ 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু করেছে? রিদওয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে। সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করলো একটা চেনা মুখ। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, শেষ রাতে এখানে? শফিক পদ্মজাকে চাহরি চোখে দেখল। শফিকের এলোমেলো চুল, নোংরা চাহনি। সে রিদওয়ানকে বলল, আসছি। আগে বল, আমিরের বউ এখানে কেন? এই মেয়েরও চালান করে দেবে নাকি? নিজে নিজেই চলে এসেছে। কোনো বিপদ? থানার কি অবস্থা? তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? আজমপুরের মতবার মামলা করেছে, তার মেয়ে হারিয়ে গেছে, বিশাল বড় লোক। বড় লোকদের ব্যাপার স্যাপার তো জানিসই, আশেপাশে সব এলাকাতেই খোঁজ চলছে। আগামীকাল আনন্দপুরে পুলিশ আসবে, তাই তোদের জানাতে এসেছি, সাবধানে থাকিস। দুনিয়ার সব ভেজাল একসাথে একেবারেই আসছে। ভীষণ বিরক্ত নিয়ে বলল রিদওয়ান। শাফিক তার গোফে হাত বুলোতে বুলোতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখল। তারপর পদ্মজার পায়ের কাছে বসল। পদ্মজার ফর্সা পা দুটি তার নজরে পড়ে। পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম। মেরেই তো দিবি নাকি? শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দিল। সে হুঙ্কার ছাড়ল, একদম ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরে সরুন। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, আরে এর তো তেজ অনেক, আমি সামলাই কেমনে? রিদওয়ান ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে। তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার, কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে। সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না, মেরেই যখন দেওয়া হবে একটু ভোগ করে দেখি, কি বলিস? পদ্মজার বুক ধুকপুক করছে। শেষমেশ তার ইচ্ছেতেও হাত পড়েছে। সে ছটফট করতে থাকে ছোটার জন্য। পদ্মজা বাধা অবস্থায় উল্টো হয়েছিল। শফিক সোজা করে, সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে। শফিকের লোলুপ দৃষ্টি দেখে পদ্মজার শরীর রিরি করে ওঠে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করছে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেওয়া। একাই 6 বছর। আচ্ছা যাক, তুই এখানে বসে থেকে দেখবি? দেখলে দেখতে পারিস। শাফিক আরও অশ্লীল মন্তব্য করে, যা শুনে পদ্মজার ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শাফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে। একদলা থুতু ছুড়ে দেয় শাফিকের মুখের ওপর। শাফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসায়। পুরনো ক্ষতস্থানে পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টন টন করে ওঠে। আর্তনাদ করে ওঠে আম্মা বলে। তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসে। কেউ একজন দৌড়ের দিকে আসছে। রিদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে ওঠে, দেয়ালে ঘেঁষে দাঁড়ালো।
ঘরে এসে প্রবেশ করল আমির। রিদওয়ানের ধারণাই সত্যি। আমির পদ্মচার চিৎকার শুনেই চলে এসেছে। আমির এখানে এসেছে জানলে রিদওয়ান শফিককে নিষেধ করত। শফিকও তো বলেনি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শফিক আমিরকে দেখে হাসলো, বলল, আমির, এই বউ তো। চোখের ফলকে সেই হাসি মিলিয়ে যায়, কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রিদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। একটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বুঝে ওঠার পূর্বেই আমির ছুরি দিয়ে শফিকের গলার রক কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে পদ্মচার ওপর। আমির নিঃশ্বাস বন্ধ রেখে শফিকের 2 চোখে আঘাত করে, পেটে বুকে আঘাত করে। শফিকের মাথা 2 হাতে ধরে দেয়ালে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে গ্যার গ্যার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মচা ভীত হয়ে পড়ে। রক্তে সারা ঘর রক্তপুরী হয়ে উঠেছে। পদ্মচার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখেছে। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মচা চোখ বুঝে চলে চলে কাঁদতে থাকলো। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছে না। দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ আর ভিত। মুহূর্তে চারিদিক থমকে যায়, থেমে যায় সব শব্দ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে। চোখ দুটি যেন বেরিয়ে এসেছে। গলার রক্ত থেকে ছিটকে রক্ত বের হচ্ছে। যে কোনো সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে ওই মুহূর্তে মৃত্যুবরণ করা, গড়গড় করে বমি করা। পদ্মচার সারা শরীর কাঁপছে। এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না। মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে। মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে মনে ভয় ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছু নেই। সে শুধু ভয় পাচ্ছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।